এবং সুস্থ নির্বাচন হয়েছিল বলেই ও নির্বাচিত হয়েছে কিন্তু পঞ্চায়েত সদস্য। এবং ওই এলাকায় মানুষ ওকে ভোট দিয়েছিল, গৌরাঙ্গ কাজ করছিল, চেষ্টা করছিল মানুষের পাশে থাকা। তো গৌরাঙ্গকে এই আপনার মাধ্যমে এবং সকাল থেকেই খবরটা দেখছি যে ওকে বহিষ্কার করা হয়েছে, মণ্ডল সভাপতির দায়িত্বে ছিল। তো গৌরাঙ্গর মতো শুধু একা গৌরাঙ্গ নয়, গোটা শান্তিপুর ব্লকে টাউনে মিলিয়ে গৌরাঙ্গর মতো অনেক ভালো ছেলে যারা ভারতীয় জনতা পার্টিতে থাকতে তাদের কাজ করতে অসুবিধা হচ্ছে এই জুমলা পার্টিতে। আমি সবাইকে বলবো যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল হয়ে এবং আমরা যারা শান্তিপুরের রাজনীতি করি তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি যে তারা যদি আমাদের দলে আসে মানুষের কাজ করার জন্য তারা অনেক সুযোগ পাবে। পার্শ্ববর্তী এলাকা দল মত নির্বিশেষে আমি একাধিকবার ওই এলাকার মানুষদের নিয়ে বসেছি। প্রশাসন আজকে ওই এলাকার শান্তি ফিরিয়ে নিয়ে এসছে। আজ থেকে 15 বছর আগেকার গোবচ্চর আর এখনকার গোবচ্চরের অনেক ফারাক আছে। বিজেপির বুথ বিজয় কর্মসূচিকে কেন্দ্র করে নেতৃত্ব অমিত মালব্যের সামনেই দল বিরোধী কাজকর্ম এবং দলকে কালিমালিপ্ত করার চেষ্টা। বিজেপির মণ্ডল সভাপতিকে সাসপেন্ড করল বিজেপি। জানা যায় নদিয়ার শান্তিপুর বেলগড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মণ্ডল সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস কিছুদিন আগে নদিয়ার শান্তিপুর কাশ্যপাড়া বন্ধু সভা হলে বিজেপির বুথ বিজয় কর্মসূচি অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃত্ব অমিত মালব্যের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং দলবিরোধী কাজকর্ম করার কারণে রাজ্য বিজেপির পক্ষ থেকে প্রথমে শোকজ করা হয়েছিল বিজেপির এই মণ্ডল সভাপতিকে। এরপর আজ তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। যদিও এই বিষয়ে বহিষ্কৃত মণ্ডল সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস জানান, বিগত দিনে পরিবর্তন যাত্রা এবং নির্বাচন প্রসঙ্গে দলীয় কর্মসূচি তৈরি করা হয়েছিল। যারা বিজেপির হয়ে কাজ করে না সেই সমস্ত কর্মীদেরকে বিজেপির সদস্য করা হয়েছে বলেই মতবিরোধ করলেন তিনি। পরবর্তী আরেকটি সভাতে কেন্দ্রীয় নেতৃত্ব মালব্যের উপস্থিতিতে সেই পুরনো লিস্ট ফের কার্যকর করা হয়েছে বলে আবারও মতবিরোধ করেন গৌরাঙ্গবাবু। এরপর রীতিমতো মেজাজ হারিয়ে অমিত মালব্যের সামনে চেয়ার ভেঙে ফেললেন এবং উত্তেজিত হয়ে পড়েন। পরবর্তীতে সেখানে অমিত মালব্য জানান, এখানে থাকতে চাইলে থাকবে, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। তখনই তিনি মেজাজ হারিয়ে বসেন এবং বচসা সৃষ্টি হয়। তারপর 10 তারিখ পরিবর্তন যাত্রা শুরু হওয়ার তার কাছে চিঠি আসে। ওই ঘটনার বিবরণও তিনি জানান। তারপরে 2-3 দিনের মধ্যে ফের দল থেকে বহিষ্কার করার চিঠি পাঠানো হয় গৌরাঙ্গবাবুকে। বর্তমানে দল বদলানোর প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বর্তমানে সেরকম থাকার কোনো রকমের ইচ্ছা নেই, তবে প্রয়োজন হলে যেতে পারি। ঘটনাকে বিজেপির গোষ্ঠী কোন্দল বলে প্রতিক্রিয়া তৃণমূল বিধায়কের। তিনি জানান, বিজেপিতে গোষ্ঠী কোন্দলের আগেও ছিল, এখনো রয়েছে, তাই গোষ্ঠীর আন্দোলনের কারণেই এটা হয়েছে। তবে বিজেপিকে নিয়ে ভাবার অত সময় তৃণমূলের কাছে নেই। যদিও ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দেখুন কি বলছেন তারা। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। বিষয় হয়তো নয়, তবে একদম সংলগ্ন, আপনার 16 নম্বর সংলগ্ন, এবং ওখানে বিজেপি মেম্বারকে বহিষ্কার করা হয়েছে। অন্যান্য বিজেপি মেম্বাররাও সহমর্মিতা প্রকাশ করছে বিষয়টি সম্পর্কে। গণতন্ত্রের অভাব বলছে, কি বলবেন? বিষয়টা হচ্ছে, এতে প্রমাণ হয় যে বিজেপিতে যারা ভালো সংগঠক, ভালো কর্মী, যারা মানুষের কাজ করতে চায়, ভারতীয় জনতা পার্টি অর্থাৎ জুমলা পার্টিতে তাদের কোনো জায়গা নেই। গৌরাঙ্গকে আমি অনেক দিন ধরে চিনি এবং গোবাচ্চারায় ও নির্বাচিত হয়েছে এবং সুস্থ নির্বাচন হয়েছিল বলেই ও নির্বাচিত হয়েছে কিন্তু পঞ্চায়েত সদস্য। এবং ওই এলাকায় মানুষ ওকে ভোট দিয়েছিল, গৌরাঙ্গ কাজ করছিল, চেষ্টা করছিল মানুষের পাশে থাকা। তো গৌরাঙ্গকে এই আপনার মাধ্যমে এবং সকাল থেকেই খবরটা দেখছি যে ওকে বহিষ্কার করা হয়েছে, মণ্ডল সভাপতির দায়িত্বে ছিল। তো গৌরাঙ্গর মতো শুধু একা গৌরাঙ্গ নয়, গোটা শান্তিপুর ব্লকে টাউনে মিলিয়ে গৌরাঙ্গর মতো অনেক ভালো ছেলে যারা ভারতীয় জনতা পার্টিতে থাকতে তাদের কাজ করতে অসুবিধা হচ্ছে এই জুমলা পার্টিতে। আমি সবাইকে বলবো যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল হয়ে এবং আমরা যারা শান্তিপুরের রাজনীতি করি তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি যে তারা যদি আমাদের দলে আসে মানুষের কাজ করার জন্য তারা অনেক সুযোগ পাবে। পার্শ্ববর্তী এলাকার সে বিজেপি হোক, সৌজন্যতা তো ছিল, রাজনৈতিক সৌজন্যতা আপনাদের। দেখুন, আমি
আমার রাজনৈতিক হাতে খড়ি আমার প্রিয় নেতা অভিভাবক অজয় দেব। তিনি তার যে আদর্শ ছিল, বিরোধীদের প্রতি যে সম্মান, এবং আমার বিশেষ করে গৌরাঙ্গ এবং ওখানে আরেকটা ছেলে মেম্বার আছে পবিত্র, যার বাড়িতে কিছুদিন আগে আগুন ধরে গিয়েছিল। তো সেখানটায় জগন্নাথবাবু অনেক বিতর্কিত মন্তব্য করেছিলেন এবং সাধারণ মানুষ আমাকে জড়িয়ে কথা বলেছিলেন। সাধারণ মানুষ তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং গৌরাঙ্গ নিজেও প্রতিবাদ করেছিল আভ্যন্তরীণ ব্যাপারে তার পার্টির মধ্যে, যেটা বৃন্দাবন প্রামাণিক এই অগ্নিসংযোগের ঘটনায় যুক্ত থাকতে পারে না। সত্যি কথা গৌরাঙ্গ বলেছিল বলে গৌরাঙ্গর অনেক পার্টির ভেতরে বাইরে অনেক অসুবিধা হয়েছে। অর্থাৎ এতে পরিষ্কার যে গৌরাঙ্গদের মতো অনেক ছেলে যারা বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা আছেন, নিশ্চিতভাবে তাদের প্রতি তো কোনো সময় আমরা অশালীন ব্যবহার বা কোনো রকম তাদের প্রতি অন্যায় কিছু করা, আমরা এসব রাজনীতি পছন্দ করি না। আমরা অজয় দে, সালাম, আব্দুল সালাম কারিগর, যাদের দেখে আমরা রাজনীতি শিখেছি শান্তিপুরের মাটিতে, যে বিরোধীদের সম্মান করে তাদের প্রতি যথেষ্ট ভালো ব্যবহার, এটা আমরা করার চেষ্টা করে যাই। হ্যাঁ, কিন্তু এটা আমাদের দুর্বলতা যেন না ভাবে, এটাও আপনাকে বলে। উনি বলছেন যে নেতৃত্বের কাছে কোনো একটা অভাব অভিযোগ নিয়ে তো কথা বলতেই পারেন, যদিও সেটা তাদের দলীয় ব্যাপার, কিন্তু আপনাদের দলের ক্ষেত্রেও নেতৃত্বের সঙ্গে কথা বলা যায় তো, যে কোনো একজন কর্মী সমর্থক সে তো কথা বলতেই পারে। আমাদের তৃণমূল কংগ্রেস দল হচ্ছে গণতান্ত্রিক দল। সমস্ত কিছু আমাদের দলে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। এই যে গণতান্ত্রিক ব্যবস্থা, আমাদের দলে প্রত্যেকটা কর্মী নিচু তলার থেকে একদম মন্ত্রী লেভেল, মুখ্যমন্ত্রী পর্যন্ত জানবেন যে আমাদের কর্মীদের মধ্যে এই বাক স্বাধীনতা আছে। নেতৃত্বের সাথে এবং উচ্চ নেতৃত্বের সাথে সলা পরামর্শ, অভাব অভিযোগ সমস্ত কিছু যা কিছু আমাদের আভ্যন্তরীণ, আমাদের দলীয় অফিস বলুন বা নেতৃত্বের অফিসে বলুন, বাড়িতে আমরা নিশ্চিতভাবে আমাদের অভিযোগ জানাই এবং সেগুলো মিটেও যায়। সেই নিয়ে আমাদের মধ্যে কিন্তু কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্বের মধ্যে কোনো রকম অনৈক্যর কোনো ব্যাপার নেই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকি এবং কোনো অভাব অভিযোগ, কোনো কথা থাকলে আমরা নিশ্চিতভাবে নেতৃত্বের আলোচনার মধ্যে আমরা মিটিয়ে নিই। ওই এলাকায় 3 জন মেম্বার ধরুন এটার পরিপ্রেক্ষিতে অপর 2 জন যদিও বা সাসপেন্ড হননি, কিন্তু এই সাসপেন্ড হওয়ার ঘটনার নিন্দা প্রকাশ করেছেন বা খুব, তাহলে কি আগামী দিনে 26-এর নির্বাচন এখনটা একটা শক্ত আপনাদের একটা ঘাঁটি ফিরে পেলেন বলে মনে করবেন? দেখুন, গবাচ্চর চিরকাল হচ্ছে ওটা জাতীয়তাবাদী মাটি। ওখানে 34 বছরে সিপিএমের আমলে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আমলে ওই গবাচ্চরায় আমাদের 100-র ওপরে কর্মী, অন্তত প্রত্যেকটা কর্মী কেউ 2 বছর 3 বছর করে সিপিএমের আমলে জেল খেটেছে। এবং হারমাদ বাহিনীর যে অত্যাচার গবাচ্চারার মানুষ জানে। প্রতিদিন সন্ধেবেলায় হলে 2011 সালের আগে বোমাবাজি, অস্ত্রের ঝনঝনা নিয়ে আমরা ওখানে দেখে এসছি এবং আমরা ওই দেখে বড় হয়েছি ওই গবাচ্চারায়। তো আমি 2010 সালে ওখানকার কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর আমার প্রথম এবং প্রধান কাজ ছিল ওই এলাকায় শান্তি ফিরিয়ে আনা। দল মত নির্বিশেষে আমি একাধিকবার ওই এলাকার মানুষদের নিয়ে বসেছি, প্রশাসনকে সাথে নিয়ে, এবং বিভিন্ন রাজনৈতিক দল সমস্ত নেতৃত্ব একসাথে বসে মিটিং করে আজকে ওই এলাকার শান্তি ফিরিয়ে নিয়ে এসছে। আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আজ থেকে 15 বছর আগেকার গবাচ্চর আর এখনকার গবাচ্চরের অনেক ফারাক আছে। আপনি স্কুল টাইমে যদি মোড়ের মাথায় দাঁড়ান, লাইন দিয়ে ওখানকার ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে। এই যে শিক্ষার পরিবেশ তৈরি হয়েছে, জানবেন আমাদের মতো নেতৃত্বের ওখানে উদ্যোগেই কিন্তু এই অবস্থাটা তৈরি হয়েছে গবাচ্চরায়। আজকে সেই জায়গাটায় যদি কোনো রাজনৈতিক দল মনে করে 2 মাস 6 মাস 1 বছরে সেই শান্তির জায়গায় অশান্তির বাতাবরণ তৈরি করবে, অত সহজ জায়গা গবাচ্চর নয়। এটা আপনাকে আপনাদের হাত থেকে তো হাতছাড়া হয়েছিল 3টে সিট হিসাব মতন। দেখুন, 3টে সিট নয়, 2টো সিট। পঞ্চায়েত সমিতির একটা পঞ্চায়েত সমিতি গবাচ্চর নিয়ে, নরসিংহনগর বিহারে মঠপাড়া নিয়ে একটা পঞ্চায়েত সমিতি। বিষয়টা হচ্ছে ওখানে 2টো মেম্বার জিতেছে এই কারণে ওখানে শান্তির পরিবেশে ভোট হয়েছে। শান্তির পরিবেশ, সেই জায়গাটা আমরা তৈরি করেছিলাম যে মানুষের ভোট মানুষ দেবে। সেই পরিবেশ আমরা 10 সাল থেকে তৈরি করেছি বলেই তো এটা হয়েছে। শুধু এবার বলে না, এর আগের ভোটেও তো সিপিএমের মেম্বার ছিল, এর আগের পঞ্চায়েতে তো সিপিএম ওখানে জিতেছে। তো এই নিয়ে তো হচ্ছে আমাদের কোনো দিন অভিযোগও নেই, কিচ্ছু নেই।
তারা নির্বিঘ্নে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে পরবর্তী কি তাদের কি যোগদানের সম্ভাবনা রয়েছে? আমি তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তৃণমূল কংগ্রেসে। যদি ইচ্ছা প্রকাশ করে তাহলে আপনি যোগদান হতে পারেন। নিশ্চিতভাবে তারা যদি আমাদের দলে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্প তারা যদি মানুষের দরজায় আরও বেশি করে পরিষেবা দেওয়ার চেষ্টা করে, তৃণমূল কংগ্রেস ওয়েলকাম। আপনার নাম পরিচয়? বৃন্দাবন প্রামাণিক, সভাপতি শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস, কাউন্সিলর শান্তিপুর পৌরসভা 16 নম্বর ওয়ার্ড। বিজেপির মেম্বার একই সাথে অন্যদিকে বিজেপির মণ্ডল সভাপতি। তা শোনা গেল যেটা, সেটা হচ্ছে দল থেকে নাকি আপনাকে বহিষ্কৃত করা হয়েছে এবং এই পদ থেকে অপসারণ করা হয়েছে। কি কারণে, সেটা কবে হলো, কি কারণ? এটা গেল মাসে 22 তারিখে একটা আমাদের সাধারণ বৈঠক থাকে বন্ধুসভা হলে, এবং ওই বৈঠকে একটা সাংগঠনিক যে আলোচনা সেটা সারা পড়ে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওখানে আমাদের একটা শান্তিপুর একটা কমিটি, সেটা নির্বাচন কমিটি বা রথযাত্রার যে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম, নির্বাচন বলতে 2026-এর বিধানসভা, 2026-এর নির্বাচন কমিটি বা রথযাত্রা, এরকমের একটা প্রোগ্রামের কমিটি করা হচ্ছিল। এবার সেই কমিটি নিয়ে ওখানে হচ্ছে যে মানে যে নামগুলো উঠে আসছিল, আসতেই পারে, কিন্তু বিষয় হচ্ছে যে অন্য যে একটা নাম আসছিল সেটা হচ্ছে গিয়ে বিপ্লব পরামানিক। তা সেটা হচ্ছে গিয়ে আমার ওই নামটা একটু আপত্তিকর ছিল। কারণ মানে এই দায়িত্বটা কি দায়িত্ব দেওয়া হচ্ছিল? এটা হচ্ছে গিয়ে নির্বাচন কমিটির বা দেখা যাচ্ছে যে রথযাত্রার যে কমিটি, সেটা কোন জায়গায় কিভাবে কে কাজ করবে আর কি, সেই বিষয় নিয়ে। তা ওখানে আমার বাদী ছিলাম আমি এটার জন্যই যে দল কাউকে দিতেই পারে, কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে দলের কর্মী বহুত আছে, তারা যারা কাজ করছে সেই কাজের সূত্রে তারা উঠে আসুক। এবং কেন আমি বিপ্লব পরামানিকের নামটা নিয়ে আমার আপত্তিকর, কারণ আমি মণ্ডল প্রেসিডেন্ট হওয়ার পরের থেকে এই বিপ্লব পরামানিক দিয়ে বা আরও তার সঙ্গী সাথে দিয়ে তারা একটা আপত্তিকর জায়গায় ছিল, মণ্ডল সভাপতি না অখুশি ছিল। কিন্তু আমি বিপ্লব পরামানিকের বাড়ি 2-3 বার গিয়েছি, তারপরেও যে দাদা আমরা একসঙ্গে কাজ করব, কিন্তু সে শুধু বলে হ্যাঁ করব, কিন্তু কোনো প্রোগ্রামে আসে না। কিন্তু আমার মণ্ডলে যত প্রোগ্রাম হয়েছে আমি আমার তরফ থেকে আমি নিজে গিয়েও বলেছি। কত নম্বর মণ্ডল এটা? এটা শান্তিপুর মণ্ডল 2। আমি নিজে গিয়েও বলেছি, এবং দেখা যাচ্ছে যে আদার্স ওনাকে ফোনও করছে, আমার ফোন নাম্বারটা ব্ল্যাক লিস্টে রাখতো। এবং এই সব বিষয়গুলো আমি আমার জেলা সভাপতি অপর্ণাদি তাকেও বলেছি। আবার আমাদের যে হচ্ছে গিয়ে এই সংসদ জগন্নাথ সরকার স্যারকেও বলেছি, এবং তারা শুধু বলে দেখছি দেখব, এই করে করে দীর্ঘ 6 মাস ধরে হয়ে আসছে। এবার এইটা যে 22 তারিখে যে সমস্যাটা ছিল, সেখানে এইটা নিয়ে আমি একটু বাদী হওয়ার পরে এবার আমার বক্তব্য ছিল যে এই বিপ্লব পরামানিক কোনো কাজ করছে না নিজে, সে না করতে পারে, দল তার পছন্দ কোনো ব্যক্তি নাও হতে পারে, কিন্তু কারণটা হচ্ছে এটাই যে অন্য যে কর্মীরা আসবে তাদেরকেও ও বারণ করে রাখতো। এইখানটা হচ্ছে এই বিষয়টা আমি বলি, মানে ক্ষতি হচ্ছিল মণ্ডলের বা দলের ক্ষতি হচ্ছিল। তা সেইখানে আমার বক্তব্য ছিল যে এই বিপ্লব পরামানিক কি করে এসে আবার এই নির্বাচন কমিটি বা অন্য কমিটিতে এসে জায়গা পায়, এটাই হচ্ছে আমার আপত্তিকর ছিল। তো তাই নিয়ে কি উচ্ছৃঙ্খল কিছু করেছেন? সেখানে একটা তর্ক বিতর্ক সৃষ্টি হয়। তারপরে সেখানে আমাদের শান্তিপুর বিধানসভার দেখা যাচ্ছে অমিত মালব্য বা অন্যান্য সমস্ত নেতৃত্ব। 22 তারিখ অমিত মালব্য ছিল না, ওটা হচ্ছে গিয়ে 22 তারিখে ছিল আমাদের বিধানসভার যারা ছিল সিনিয়র কার্যকর্তারা যারা ছিল, শীর্ষ নেতৃত্ব বলতে কারা ছিল সেখানে দেখা যাচ্ছে যে আমাদের সোমনাথ কর ছিল, আমাদের জেলা সহসভাপতি আমাদের অমিত বৈরাগী ছিল, তিনিও জেলা কমিটির একজন ব্যক্তি। তারপরে তার দেখা যাচ্ছে যে আমাদের নিরঞ্জন দা ছিল, এরকমের আরো অনেকে ছিল। মানে শান্তিপুরেরই যারা জেলার দায়িত্বে আছে যারা আছে তারা সিনিয়র জুনিয়র দিয়ে মিলাইয়েছিল। এইবার তাদের সেখানে বক্তব্য এটাই থাকে যে এই কমিটিটা, আমার বক্তব্য ছিল এটাই যে বিধানসভার যারা জুনিয়র বা সিনিয়র কার্যকর্তা আছে এরা বসে এই কমিটিটা তৈরি হোক, তাহলে ভালো হবে, সাংগঠনিক দিক দিয়ে ভালো হবে। কিন্তু সেটা জেলা স্তরের থেকে, আমি দাদার নামটা আমি জানি না, কিন্তু এসেছিল কি স্বপন দানা কি যাই হোক একটা, তা তিনি থাকা পরে তখন তিনি বললো যে ঠিক আছে, একটা আলোচনার মাধ্যমে এই লিস্ট করা হবে। তাহলে আবার সেক্ষেত্রে উচ্ছৃঙ্খলা থেকে এমন গেছিল যে চেয়ার ভাঙচুর বা কোনো, সেদিন 22 তারিখে কোনো চেয়ার ভাঙচুর ছিল না। এটা 24 তারিখে যে বৈঠক আবার হয়েছিল সেটা অমিত মালব্য ছিল, আমাদের সংসদ জগন্নাথ সরকার ছিল, এবং আমাদের জেলা সভাপতি অপর্ণানন্দী ছিল, সেখানে আরও আমাদের সিনিয়র কার্যকর্তা ছিল।
কিন্তু থাকা পরে সেদিনকে আমাদের যে সাংগঠনিক বিষয় যে আলোচনা হচ্ছিল সেই আলোচনা নিয়েই হচ্ছে গিয়ে আলোচনা সেরে নিয়ে এবং দেখা যাচ্ছে যে ওই লিস্টটাই আবার ওখানে ফ্ল্যাশ করলে তখন আমি আপত্তিকর হই যে এই লিস্টটায় আর 22 তারিখে যে দুদিন আগে যে প্রোগ্রাম হচ্ছিল সেই প্রোগ্রামে বলল যে একটা অশান্তি হচ্ছিল ছোটোখাটো, যে সেখানে যে বলা হলো যে পরবর্তীতে এই লিস্ট আবার করা হবে ঠিক করে, অথচ সেই 24 তারিখে আবার যে বৈঠক সেই বৈঠকেই তখন আর কি বলেছিল যে নিজে অমিত মালব্য নিজেই মুখ দিয়ে বলেছিল যে এখানে যার থাকার ইচ্ছা হয় সে থাকবে, দলের মানতে হবে এবং কেউ যদি না মানে তাহলে ঘর থেকে তাকে বের করে দেওয়া হবে, উনি নিজে মুখে বলেছিল। এবং তখন আমি উত্তেজনা হয়ে যে এইটাই বিষয় যে আমরা গ্রামে নেমে বুথে নেমে আমরা কর্মীদের সাধারণ ভোটারকে আমরা হাতে পায়ে ধরে আমরা দলে আনার চেষ্টা করি, আমরা কখনো বলতে পারি না যে দল থেকে তোমাকে বের করে দেবো করে দেবো, কিন্তু ওই কথাটাই একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয় এবং আমি উত্তেজনা হয়ে আমি একটা চেয়ার ভেঙেছি, যেটা সত্য কথা আর কি। চেয়ার ভাঙা পরে তারপরে তো দেখা যাচ্ছে আমাদের 10 তারিখে যে বৈঠক প্রোগ্রাম ছিল রথযাত্রা শেষ হয়েছে এবং পরবর্তীতে 11 তারিখে আমি এই নোটিশটা পাই। এই নোটিশটায় আছে যে আমাকে শোকজ করা হয়েছে এবং এই চিঠিটা আমি যেদিনকে পাবো তার 7 দিনের মধ্যে আমাকে উত্তর দিতে হবে এবং উত্তর দেওয়ার আগে দেখা যাচ্ছে যে এখানে আবার একটা হয়ে আছে যে আমাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে, এটা আবার ওটা আমি 11 তারিখে পাই আর এটা আছে 3 দিন পরে আর কি এটা আসে। তাই 3 দিনের মধ্যে আমি কি উত্তর দেবো কি করব তার সিদ্ধান্ত করার আগেই দেখা যাচ্ছে যে এটা চলে আসে। তার মানে আপনি উত্তর দেওয়ার টাইম পাননি বলছেন? আমি উত্তর দেওয়ার টাইম আমার হয়নি। আচ্ছা, তো আপনি এখানকার তো মেম্বারও এখানে? হ্যাঁ, আমি এখানকার 240 নম্বর বুথের গবাচ্চরার মেম্বার। তো কি মনে হচ্ছে, মানে এই যে একবার বলছেন যে কিছু মানুষ করেছে বা নাম তো বলেই দিলেন, আবার একবার বলছেন যে মানে যিনি অমিত মালব্য তার কথাতেও আপনি সন্তুষ্ট হননি নেতৃত্বের কথাতে, কি মনে করছেন, মানে কি কারণে এরকমটা হলো? এটা কারণটা ছিল হচ্ছে যে একই কারণ ছিল যে মানে তাহলে কি দলের মধ্যে গণতন্ত্র নেই? দলের মধ্যে গণতন্ত্র নেই, কারণ সেটা হচ্ছে যে আমি যে সভাপতি আমার যে করণীয় যে কাজটা আমি পুরো মণ্ডল স্তরে সে বিষয়গুলো যা কিছু আমার কাছে আসবে আমি মণ্ডল স্তরে আমি সবাইকে সূচনার থেকে ফোন করে আমি তাদের সাংগঠনিক হিসাবে যে আমাদের কর্মসূচি সেগুলো আমি নামিয়ে দিই, কিন্তু দেখা যায় মাঝে আমার কাছে আসার আগে আমার মণ্ডলে সে খবরগুলো আগে চলে আসে। তার মানে আরেকটা গোষ্ঠী প্যারালাল তৈরি হচ্ছে বলে মনে করছেন? আরেকটা গোষ্ঠী মানে একই দলের বিজেপি দলেরই দুটো গোষ্ঠী হয়ে যাচ্ছে। তো সেই সব কথাগুলোই বলতে যাচ্ছিলেন? হ্যাঁ, সেসব কথাগুলোই বলতে চাইছিলাম এবং সেই কথাগুলো কেউ আমার গুরুত্ব দিয়ে শুনছিল না বা বুঝতে চাইছিল না, তো সেটার উদ্দেশ্যেই এগুলো করা। তো আপনাদের এখানে তো মানে এই বেলঘরিয়া 2 এ দুজন মেম্বার আপনারা বিজেপি? না, বেলঘরিয়া 2 এ মোট হচ্ছে 19টা মেম্বার, 19টা মেম্বারের মধ্যে 12টা মেম্বার হচ্ছে তৃণমূলের আর আমরা 7টা মেম্বার আছি বিজেপির, 7টা মেম্বার আছি। ভোট তো তৃণমূলেরই? হ্যাঁ, ভোট তৃণমূলের। তাহলে দুজন মেম্বার আপনার পাশাপাশি? আমরা দুজনে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা পাশাপাশি দুটো মেম্বার, আবার এই আমারই বুথে যিনি পঞ্চায়েত সমিতির মেম্বার আছে তিনিও আমার বুথে, আমার বাড়ি বিজেপির। আচ্ছা, আপনার বাড়িতেই? আমার বাড়িতে না, আমার বুথেই। হ্যাঁ, কি নামটা? কামনা বিশ্বাস। আর পার্শ্ববর্তী যেটা বিজেপি মেম্বার ওটা পবিত্র বিশ্বাস। তো এদের কি ওপিনিয়ন, মানে আপনার এই পরিপ্রেক্ষিতে সবসময় সঙ্গী আপনার? হ্যাঁ, এরা আমার সবসময় সঙ্গী, এরা আমার সবসময় আমার পাশে, নির্বাচনের কাজ থেকে শুরু করে যাবিত যা কাজ এরা দেখাশোনা বা আমার পাশে থাকে। তো তারাও কি মানে এই ব্যাপারটাই দুঃখিত? এবার সেটা দুঃখিত তো অবশ্যই আছে এবং দেখা যাক পরবর্তীতে দলের তো সিদ্ধান্ত দল তো জানিয়ে দিয়েছে, এবার দেখা। তাহলে এই মুহূর্তে কি আপনি অন্য কোনো দলের কোনো সম্ভাবনা আছে? না, এই মুহূর্তে এখন অন্য কোনো দলের যাব কি সেরকমের কোনো সিদ্ধান্ত নেই আমার কাছে, এবার সেটা পরবর্তীতে ভাবছি যে কি করব। তাহলে দল তো মানে একদম সিদ্ধান্ত জানিয়েই দিয়েছে বহিষ্কৃত করা? হ্যাঁ, দল যেহেতু আমাকে যে বহিষ্কৃত করেছে তার তো এই তো আছেই আর কি। তো সেক্ষেত্রে মানে দলের কাজকর্ম তো আর এই নেতৃত্ব হিসেবে করতে পারবেন না, একজন সমর্থক হিসেবে কি সেখানে কোনো জায়গায় যেতে পারবেন? যত সময় আমি দলের মেম্বার যেহেতু আছি আমি সেইভাবে দলের যতদিন আমি মেম্বার থাকবো ততদিন আমি দলের সমর্থন হয়ে থাকবো।
আর এইখানে তো সামনেই তো 26-এ নির্বাচন, আপনার এই এলাকায় যেখানে বাস করেন সেখানে একই সঙ্গে পঞ্চায়েত সমিতির মেম্বার, পার্শ্ববর্তী আরেক মেম্বার এবং আপনি শক্তিশালী একটা বিজেপির ঘাঁটি হিসাব মতন, সেই ঘাঁটিটা কোথাও ক্ষতিগ্রস্ত হলো না কি মনে হয়? হ্যাঁ, এটা তো শক্তিশালী একটা জায়গা ছিল বিজেপি, কিন্তু সেটা যদি আমি দলে যদি সেটুকু কতটুকু কি থাকবে না সেটা আগামী দিনে বলবে। এখন ভবিষ্যতের কথা তো বলা যায় না, কি হবে কি না হবে, ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। এমনি এই সাসপেনশন লেটার পাওয়ার আগে পর্যন্ত আপনার কি মনে হতো এই যে 26-এর নির্বাচন আপনার এখান থেকে তৃণমূল কি বিজেপি কে লিড দিত? এখানে পঞ্চায়েত ইলেকশন থেকে মোট হচ্ছে গিয়ে 4টে সিট, 4টে সিট পঞ্চায়েত সমিতির ছিল একটা, আর হচ্ছে গিয়ে 3টে মেম্বার, তার মধ্যে তৃণমূলের একটা মেম্বার জিতেছে 11 ভোটে, আর বিজেপির যে 2টো মেম্বার আমরা জিতেছিলাম তার মধ্যে আমি একজন, আর পাশের ব্যাপার পবিত্র বিশ্বাস। আমি জিতেছিলাম ওই 60 ভোটের কাছাকাছি, হয়তো 2-1 ভোট এদিক ওদিক হবে। আর পবিত্র জিতেছিল 350-র উপরে আর কি, মেম্বার জিতেছিল। এইবার লোকসভা ইলেকশনে দেখা যাচ্ছে যে সেটা আরও অনেক বেড়ে গেছে। এবার সেটা পরবর্তীতে 26-এর ইলেকশনে সেটা কতদূর কি হবে সেটা ভবিষ্যতে বলতে পারবে। আচ্ছা, না জিতেছিল বলছি না, আমি বলছি কার সম্ভাবনা ছিল আপনার মতে, এখানে তৃণমূল থেকে লিড করতো কি বিজেপি থেকে লিড করতো? এখান থেকে লোকসভার বিষয়টা যদি আমি ধরে আসি, সেটাতে দেখা যাচ্ছে যে বিজেপি লিড করতো। আচ্ছা, সেইটা কোথাও ক্ষতিগ্রস্ত হলো মনে হচ্ছে? সেটা এখনো বলতে পারছি না যে ক্ষতি হলো না কি হলো, সেটা বলতে পারছি না এখন। যদি দেখা যাচ্ছে যে দলে থেকে যদি কাজকাম করি তাহলে সেটা থাকবে, হয়তো যদি না থাকি নেতৃত্ব কিছু না জেনেই সিদ্ধান্ত নিল নাকি? না, আমি নেতৃত্বের সঙ্গে এই ঘটনা ঘটার পরে আমি জেলা নেতৃত্বের সঙ্গে আমরা বসতে চেয়েছিলাম, সে সুযোগটুকু আমাদের জেলা নেতৃত্ব দেয়নি। তো সেক্ষেত্রে যাদের কথা বলছিলেন আপনি, তাদের কথাটাই মানে তাদের চেষ্টাতে হলো এই সাসপেনশনটা? এবার সেটা তো দল জেলা নেতৃত্ব জানে কি, নাকি এর পেছনে আরো কিছু আর মানুষজন থাকতে পারে? সেটা আমার জানা নেই। আপনার নাম পরিচয়? আমার নাম গৌরঙ্গ বিশ্বাস, আমি শান্তিপুর বিধানসভার মন্ডল প্রেসিডেন্ট ছিলাম। আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কত নম্বর মন্ডল? এটা শান্তিপুর 2 নম্বর মন্ডল। আচ্ছা। আর এখন আমি আছি শান্তিপুর বেল 2 এর মেম্বার, 240 নম্বর বুথের মেম্বার। উনি একজন জয়ী মেম্বার, পঞ্চায়েতে জিতেছেন, লোকসভাতেও ওই সিটটাতে, ওই পার্টিকুলার ওই বুথটাতে আমরা হেরে আছি। এখন সেটা উনি বলতে পারবেন, উনি দলের সাথে ছিলেন, দল কেন তাকে বহিষ্কার করেছে। আমাদের এই বিষয় নিয়ে কিছু বলার নেই। গোষ্ঠীকন্দল কি থাকতে পারে বিষয়? বিজেপি নিয়ে ভাববার মতো সময় আমাদের কিছু নেই। বিজেপিতে তো গোষ্ঠীকন্দল বরাবরই ছিল। আপনি কি বলতে পারবেন বিজেপিতে কোন দিন গোষ্ঠীকন্দল ছিল না? আপনি তো নিজে জানেন যে প্রকাশ্যে কত কথাই তো ভারতীয় জনতা পার্টি বলেছে এক একজনের বিরুদ্ধে। গোষ্ঠীকন্দল তো আছে, বোঝাই যায়। অভ্যন্তরীণ ব্যাপার তারা বলতে পারে। আমি যতটুকু বলতে পারি, এই দলটা এদের নিজেদের স্বার্থের জন্য চলে। আজকে 6 মাস আগে ও দলের মণ্ডল 2 সভাপতি হয়েছিল, হওয়ার পরে আচমকা ভোটের আগে কেন ওকে দল থেকে বহিষ্কার করলো সেটা তার আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, আমাদের ট্যাক্সের টাকা নিয়ে গিয়ে কেন্দ্র সরকার, ওরা নির্বাচনের আগে আমাদের পশ্চিমবাংলায় যে মামাটি মানুষের সরকার আছে, এই সরকারটাকে ফেলে দেওয়ার জন্য প্রচুর টাকা কিন্তু খরচ করছে। এই টাকা খরচ করে পশ্চিমবাংলায় যাতে তারা ক্ষমতায় আসতে পারে সেই জন্য তারা উঠে পড়ে লেগেছে। গত দিনও দেখেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী ব্রিগেডে সভা করেছেন। আমার মনে হয়, আমার ব্যক্তিগত মত, এই টাকা ভাগাভাগি নিয়ে এদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছে। দ্বন্দ্ব হয়ে ওদের মধ্যে কিন্তু আজকে ওকে বহিষ্কার করেছে। কারণ 6 মাস আগে যে যাকে দলে আস্থা রেখে তাকে মণ্ডল 2 সভাপতি করলো, ভোটের আগে কেন তাকে সরিয়ে দিল? উনি একজনের নাম বলছেন যেটা তারাও বিজেপি, সেই বিজেপির সঙ্গে ওনাদের এবং নেতৃত্বকে জানাতে গিয়ে সমস্যার কথা। আমি এটা আপনার মুখ থেকে শুনছি যে যারা এদের যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে দ্বন্দ্ব, সেটা নয়। ও বিজেপির, ওর মনের কথা বিজেপিকে বলতে গেছিল, ও কথা শোনেনি। দোষটা দিচ্ছে জেলার বিজেপির নেতৃত্বের উপর, আমি যেটুকু শুনলাম। এবং শুনবে না তো,
যে এই দলে মুখ খুলবে তাকে দল থেকে সরিয়ে দেবে, নাম বিজেপি সরকার। এরা শুধু টাকা চেনে, মানুষকে ভুল বোঝায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে পশ্চিমবাংলার মানুষ আছে, ছিল এবং এখানে তো জয়ী বিজেপি সমিতির মেম্বার থেকে আরম্ভ করে পাশাপাশি দুটো বিজেপির মেম্বার, তো সেক্ষেত্রে তৃণমূল অনেকটাই দুর্বল। বিজেপির মেম্বার, তার সঙ্গে এখানে যে পঞ্চায়েত সমিতির যে মেম্বার, সেও এখান থেকে জয়ী বিজেপি। কি মনে করছেন আগামী দিনে ফলাফল আপনাদের ভালো হবে? মানুষকে একটা হিন্দুত্বর ট্যাবলেট খাইয়েছিল, সে এখানে 100% হিন্দু, কিন্তু হিন্দু এখানে আর কোনো কাজ করবে না। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়ন এবং এসআইয়ের প্রায় আমাদের এই গ্রাম থেকে 550 লোকের নাম বাদ গেছে। এরপর আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।